নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মধ্যে থাকা ধ্বনিমূল এবং সহধ্বনি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনাটা একদম স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি বিষয়টা বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে নিত্য নতুন যা যা বিষয় আছে সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হয় আমার এই চ্যানেলে। আর বেশি দেরি না করে চলো পড়ার মধ্যে চলে যাই। সেটা হলো ধ্বনিমূল কাকে বলে, এটা প্রথমে আমাদের আগে বুঝতে হবে। ধ্বনিমূল, দেখো, মানুষের বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বন বা বাগধ্বনি। কিন্তু আমরা তো আমাদের বাকযন্ত্রের সাহায্যে অনেক মানুষকে দেখি প্রলাপ বকছেন, অর্থহীন ভাষায় পাগলের কথা বলছেন, চিৎকার করছি, বা একটি শিশু সে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছে, এগুলোও তো তাহলে বাগধ্বনি না। যে ধ্বনির অর্থ আছে তাকেই আমরা এই বাগধ্বনির পর্যায়ে ফেলবো। এবার দেখো যে ধ্বনিমূল বলতে আমরা ঠিক কোন জিনিসটাকে বলবো। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে উচ্চারণ বৈচিত্র্য সহ প্রত্যেকটি মূল ধ্বনিকে বলা হয় স্বনিম বা ধ্বনি মূল। ভাষা বিজ্ঞানীরা একে ফনিম বলেছেন, আর যে স্বন তাকে বলেছেন ফোন, PHONE, আর ফনিম PHONEME, ফনিম। তো এই হলো ধ্বনিমূল। এবার ধ্বনিমূল আর সহধ্বনি এই বিষয়টা আমি তোমাদেরকে একটুখানি বোঝাই, তাহলে তোমরা আরো সুন্দরভাবে বিষয়টা আয়ত্ত করতে পারবে। দেখো, এখানে বলছেন যে তোমাদের বইতেই রয়েছে আমরা মূল ধ্বনিটা বা ধ্বনি মূলকে চিনব কিভাবে। আচ্ছা, যা ধ্বনি মূল তাই কিন্তু মূল ধ্বনি, তাকেই স্বনিম বলা হয়। পরবর্তীকালে তোমরা এই বিষয়ে যদি হায়ার স্টাডিজ করো তখন জানতে পারবে, অনেকগুলো নামেই একে ডাকা হয়। তো এই যে ল, এটাকে ধ্বনিমূল হিসাবে বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এর মধ্যে থাকা যে ধ্বনিটা থাকবে তাকে ধ্বনিমূল বলবো। আর সহধ্বনি বা এমনি ধ্বনি বোঝাতে আমরা এই তৃতীয় বন্ধনী ব্যবহার করব। আশা করি বোঝা গেছে। এরপর দেখো, আমরা এই যে তোমাদের বইতেই এই উদাহরণটা আছে, আমি সেখান থেকেই তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আলতা, লঙ্কা আর উল্টো, এই যে তিনটে শব্দ, এখানে দেখো প্রত্যেকটাতেই কিন্তু ল ধ্বনিটা রয়েছে, কিন্তু আমরা এমনি সাধারণভাবে উচ্চারণ করতে গেলে ল এমনি উচ্চারণ করছি, কিন্তু এখানে আমরা দেখব যে প্রত্যেকটা শব্দতে কিভাবে আলাদা আলাদা ভাবে ল উচ্চারিত হচ্ছে, কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আলতা, আলতা, এটা তোমরা নিজেরাও বলে প্র্যাকটিস করবে। বা এখানে দেখো আলতা, এখানে লটা যে উচ্চারণ করছো জিভটা কোথায় ঠিকছে, আলতা, দন্ত, তাহলে এটা হলো দন্ত ল। আলতা, এটা হলো দন্ত ল। ঠিক আছে। লঙ্কা, 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 যখন বলছি জিভটা কোথায় ঠিকছে, দন্তমূলে, তাহলে এটা হচ্ছে দন্তমূলীয় ল, দন্তমূলীয় ল। দেখো কিভাবে পাল্টে পাল্টে যাচ্ছে। আর যখন বলছি উল্টো, উল্টো, জিভটা উল্টে গিয়ে কোথায় ঠিকছে, মূর্ধায় ঠিকছে, অর্থাৎ এটা মূর্ধন্য ল, তাহলে উল্টোতে হচ্ছে মূর্ধন্য ল। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো, আমরা এই একই লয়ের তিন রকম উচ্চারণ স্থান পেলাম। তিন রকম উচ্চারণ স্থান যে পেলাম, এখানে ল কিন্তু একটাই ছিল, এটাকে বলা হচ্ছে ধ্বনিমূল। এই যে ল, এটাকে বলা হচ্ছে ধ্বনিমূল। আর এখান থেকে এই যে তিন রকম ভাবে উচ্চারিত হচ্ছে, একটা ল এরকম উচ্চারণ হচ্ছে যে দন্ত ল, আরেকটা ল উচ্চারণ হচ্ছে দন্তমূলীয় ল, আরেকটা ল উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ল। তোমাদের বইতে দেখবে যে যেটা মূর্ধন্য ল
সেই লটাকে চিহ্নিত করা হয়েছে বাম দিকে অ্যারো চিহ্ন দিয়ে। যেই লটা দন্ত ল সেটাকে ডান দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এবং যেটা শুধুমাত্র দন্তমূলীয় ল সেটাকে শুধু ল এইভাবে বোঝানো হয়েছে। এই যে তিনটে ল, এদেরকে বলা হচ্ছে সহধ্বনি। কার? লয়ের। ল যে মূলধ্বনি বা ধ্বনিমূল, তার সহধ্বনি হলো এই তিনটে ল। আশা করি এইটুকু বিষয় তোমাদের কাছে পরিষ্কার, যে একটি হলো ধ্বনিমূল এবং বাকি তার সাথে তারা কোথায় কিভাবে উচ্চারিত হচ্ছে সেই অনুযায়ী সহধ্বনি বলা হয়। এবার আমরা চলে যাব তোমাদের বইতে। দেখো, বইতে তোমাদের কিন্তু এই বিষয়টাই পরিষ্কার করে বোঝানো আছে। এখানে তোমাদের আর একটা জিনিস আছে, সেটা হলো প্রতিবেশ নির্ভর। এই জিনিসটা কি? প্রতিবেশ নির্ভর। দেখো, প্রতিবেশ নির্ভর বলতে বোঝায় যে উচ্চারণ প্রবাহে আগের বা পরের কোনো ধ্বনির প্রভাবে কোনো ধ্বনিমূলের একটি নির্দিষ্ট সহধ্বনির উচ্চারণ হয়। যেমন ঠিক পরেই মূর্ধন্য ধ্বনি থাকায় তার প্রভাবে মূর্ধন্য ল এই সহধ্বনিটি উচ্চারণ হয়, বা ঠিক পরেই দন্তধ্বনি থাকায় দন্ত ল উচ্চারিত হয়। এছাড়াও অন্যান্য প্রতিবেশে দন্তমূলীয় ল উচ্চারণ করা হয়। নির্দিষ্ট প্রতিবেশে নির্দিষ্ট সহধ্বনিটি উচ্চারিত হয়, অন্য কোনোটি নয়। অর্থাৎ মূর্ধন্য ল দিয়ে আলতা বা দন্ত ল দিয়ে উল্টো বা এ দুটির কোনো একটি দিয়ে লঙ্কা উচ্চারণ করা যাবে না, পারবে না, সম্ভব নয়। সহধ্বনির এই অপরিবর্তনীয় প্রতিবেশে অবস্থানকেই বলা হয় পরিপূরক অবস্থান, অর্থাৎ যার যেখানে স্থান সেখানেই সে বসবে, এটাই হলো বিষয়। মানে যেভাবে যাকে উচ্চারণ করা হয় বা করা যায়, নইলে তুমি উচ্চারণটা সঠিকভাবে করতে পারবে না। এই গেল বিষয়। এরপর আমরা যেটা জানবো সেটা হলো ধ্বনিমূল আর সহধ্বনি চিনবো কিভাবে, এই বিষয়টা আমরা একটু জানবো। দেখো, ধ্বনিতত্ত্বের অন্যতম দায়িত্ব হলো ভাষার উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধ্বনিকে শনাক্ত করা। সূক্ষ্মভাবে বলতে হয় কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল পরিবারের সহধ্বনি তা শনাক্ত করা। এই কাজের কয়েকটি পদ্ধতি আছে, এখানে তিনটে পদ্ধতি উল্লেখ করা হয়েছে। কি কি? প্রথমটা হলো ন্যূনতম শব্দজোড়। ন্যূনতম অর্থাৎ সব থেকে কম। বলছে উপরে উল্লেখ করা জাল ও জাম, এই যে দুটো শব্দ জোড়, সেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, অর্থাৎ জাল এবং জাম, এখানে ল আর ময়ের পার্থক্য, বাকিটা দেখো একই আছে। ন্যূনতম শব্দ জোড়ের পৃথক ধ্বনি দুটিকে ভাষায় দুটি পৃথক ধ্বনিমূল বলে শনাক্ত করা হয়। অর্থাৎ ন্যূনতম শব্দ জোড়ে উচ্চারিত দুটি ধ্বনি ভাষার দুটি পৃথক ধ্বনিমূল। যেমন তালা থালা, নরম গরম, দশক দমক, দরগা দরজা, ঝুল ঝোল, তিল তেল, ভালো কালো, দাম দান, এই 8টি ন্যূনতম ভ ক ত থ দন্তন্য গ তালব্যস্য ম গ বর্গীয় জ হ্রস্ব ও হ্রস্বই এ ভ ক ম দন্তন্য, এই ধ্বনিগুলিকে বাংলায় ধ্বনিমূল বলে শনাক্ত করা যায়। ন্যূনতম শব্দজোড়ে পৃথক ধ্বনিগুলির অবস্থানকে, অর্থাৎ একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয়ে মানে বদলে দিচ্ছে, অর্থাৎ মানেটা যখন বদলে যাচ্ছে, এই রকম অবস্থানকে বলা হয় পার্থক্যমূলক অবস্থান। যেমন কাল খাল, এখানে দেখো ক আর খ এই দুটোর জন্য কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে, দুটো শব্দের অর্থের পার্থক্য ঘটছে, সেটাকে বলা হয় পার্থক্যমূলক অবস্থান। তো এটাও আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হলো পরিপূরক অবস্থান। উচ্চারণগতভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয় না, অর্থাৎ পরিপূরক অবস্থানে থাকে, যেটা আমরা লয়ের ক্ষেত্রে পড়লাম, সেই ধ্বনিগুলি কোনো একটি ধ্বনিমূলে সহধ্বনি হিসাবে উল্লেখ করা হয় বা শনাক্ত করা হয়। যেমন উপরের উল্লেখিত 3 ধরনের ল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, যে পরিপূরক অবস্থানে থাকে, অর্থাৎ আমি লঙ্কাটা যেভাবে উচ্চারণ করছি, যে সেখানে যে ল উচ্চারণ করছি দন্ত লঙ্কা অর্থাৎ দন্তমূলীয় ল, তো সেটা কিন্তু আমি মূর্ধন্য ল হিসেবে উচ্চারণ করতে পারবো না।
বাংলায় দন্তস্ব ও তালব্যস্বর অবস্থান লক্ষ্য করলে দেখা যাবে বাংলা শব্দে সদা সর্বদাই যুক্ত ব্যঞ্জনের প্রথম সদস্য হিসাবে প, ফ, ত, থ, ক, খ, ম দন্তন্য র, ল এর সঙ্গে উচ্চারিত হয়। যেমন স্পর্শ, স্ফটিক, স্তব, স্থান, স্কন্ধ, স্খলিত, স্মিত, স্নাত, শ্রী, শ্লীল ইত্যাদি। এই প্রতিবেশগুলিতে স কখনো উচ্চারিত হয় না। যেমন শ্লীল আর শিল, এখানে দুটোর ক্ষেত্রে শ্লীল যখন বলছি তখন কিন্তু আমরা দন্তস্ব উচ্চারণ করছি, আর যখন শিল বলছি তখন কিন্তু তালব্যস্ব উচ্চারণ করছি। এই যে বিষয়টা হয়ে যাচ্ছে, আর এই স্থানে প্রতিবেশগুলি ছাড়া সর্বত্রই তালব্যস্ব উচ্চারিত হয়, দন্তস্ব নয়। অর্থাৎ বাংলা শব্দের নিরিখে দন্তস্ব ও তালব্যস্ব ধ্বনি দুটি পরিপূরক অবস্থানে উচ্চারিত হয়। অতএব এই দুটি ধ্বনি একই ধ্বনিমূলের সহধ্বনি হিসাবে গণ্য হওয়া উচিত। কিন্তু যদি বাংলায় মিশে যাওয়া অসংখ্য ইংরাজি ঋণ শব্দের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যুক্ত ব্যঞ্জন ছাড়াও অন্যান্য প্রতিবেশেও দন্তস্ব উচ্চারিত হয়েছে। সিনেমা, সিফিস, সেকেন্ড, সানসেট, প্লাস, মাইনাস ইত্যাদি। এইরকম আরো অনেক শব্দই তো বাংলা ভাষার অঙ্গ হয়ে গেছে। এগুলিকে ধরে বিচার করলে ধ্বনিমূল শনাক্তকরণের পদ্ধতি অনুসারে দন্তস্ব ও তালব্যস্ব এই দুটি পৃথক ধ্বনিমূল হিসাবেই গণ্য করা হবে। এই কারণে বাংলায় স্বধ্বনিমূলের অস্তিত্ব ঘিরে বিতর্ক রয়েছে। আসলে বাংলায় অনেক বিষয় নিয়ে কিন্তু এরকম বিতর্ক রয়েছে, তো সেই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা যে পদ্ধতিটাতে চলে যাব সেটা হলো মুক্ত বৈচিত্র্য। সেটা কি? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে রয়েছে। পার্থক্যমূলক অবস্থান বলতে ন্যূনতম শব্দজোড়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল সেটা। আপাত বিচারে ন্যূনতম শব্দজোড়ের মতো, কিন্তু জোড়ের শব্দ দুটির মধ্যে অর্থের কোনো পার্থক্য নেই। ওখানে অর্থের পার্থক্য ছিল, এখানে অর্থের পার্থক্য নেই। যেমন গাঢ় শব্দটা কারো উচ্চারণে গাঢ়, আবার কারো উচ্চারণে গাঢ়। অর্থাৎ কারোর উচ্চারণে ঢয়ে শূন্য র, কারো উচ্চারণে ডয়ে শূন্য র। এই তফাতের ওপর প্রতিবেশের কোনো প্রভাব নেই, বরং এটি অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণ করা হয়। এই রকম উচ্চারণ ভেদকে বলা হয় ধ্বনির মুক্ত বৈচিত্র্য। এই মুক্ত বৈচিত্র্যের ধ্বনিগুলিও ভাষায় সহধ্বনি হিসাবে গণ্য। বাংলায় ঢয়ে শূন্য র একে ঘিরে বিতর্কটা হলো এটি কারো উচ্চারণে ধ্বনিমূল, আবার কারো উচ্চারণে ডয়ে শূন্য র এর সহধ্বনি। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও একটা ধারণা পেলে। ধ্বনিমূল কাকে বলে, সহধ্বনি কি, এবং তাদেরকে কিভাবে শনাক্ত করা হয় তার তিনটে পদ্ধতি: ন্যূনতম শব্দজোড়, পরিপূরক অবস্থান এবং মুক্ত বৈচিত্র্য। এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটা সুস্পষ্ট ধারণা পেলে। কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।